লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ল্যাংরেস কিংকে মারার জন্য রয়্যাল প্যালেসে চলে আসে। তখনই কিংকে বাঁচানোর জন্য সেখানে ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন জ্যাক আর ফিনরাল চলে আসে। তখন সেখানে তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়, আর সবশেষে ফিনরাল ল্যাংরেসকে হারিয়ে দেয় আর তাদের সবাইকে সেভ করে ফেলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দুটো কেমিক্যাল জারের ভেতর থেকে দুটো বডি বের হয়ে আসে। তখন রায় বলে, তাহলে অবশেষে তোমাদের জ্ঞান ফিরে এসেছে। তাহলে কি তোমাদের এখন মনে আছে যে তোমরা কারা? তখন তারা নিজেদের নাম ভ্যাটো আর ফানা বলে। তখনই আমরা জানতে পারি দ্য আই অফ মিডনাইট সানের মধ্যে ভ্যাটো আর ফানা সব থেকে পাওয়ারফুল মেম্বার ছিল। আর লাস্ট টাইম সি টেম্পলের ভেতর আস্থা আর তার টিম মিলে ভ্যাটোকে মেরে ফেলেছিল। আর উইচ ফরেস্টের ভেতর ফানার সোল তার রিইনকার্নেটেড বডিকে ছেড়ে চলে গিয়েছিল। এতে করে সেই বডি মার্কসের সাথে তার নিউ লাইফ কাটানোর জন্য চলে গেছে। আর এই সব কিছুর পর রায়া তাদের রিইনকার্নেশন বডির কিছু স্ট্রাকচারের সাহায্যে আরো দুটো নিউ বডি তৈরি করেছে, যাতে করে তাদের সোল আবার সেই বডির ভেতর আসতে পারে। আর এখানে রায়া বলে, তোমাদেরকে আবার কংগ্রেচুলেশন, কিন্তু আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমাদের কাছে সময় কম থাকার কারণে আমরা তোমাদের বডিকে শুধু 15 বছর বয়সের বানাতে পেরেছি। আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে স্যালি এরকম দুটো আইডেন্টিক্যাল বডি ক্রিয়েট করে ফেলেছে যাদের কাছে হুবহু পুরনো বডির মতোই পাওয়ার আছে। সে তো সত্যি অনেক অ্যামেজিং সায়েন্টিস্ট ছিল, কিন্তু এটা আফসোসের বিষয় কারণ তারা মরে গেছে। তখন ফানা বলে, আমার মাইন্ড এই সময় একটু বেশি শান্ত মনে হচ্ছে। এটা শুনে রায়া বলে, এর কারণ লাস্ট টাইম আমরা তোমাকে রিইনকার্নেট করার জন্য ইভিল আই ইউজ করেছিলাম, যার জন্য তুমি সেই সময় অনেক বেশি রেগেছিলে। তখন ফানা বলে, আমার মনে হয় এরই জন্য আমি সেই সময় পুরোপুরি রিইনকার্নেট হতে পারিনি। এইসব বলেই সে সেখানে স্যালামান্ডারকে ডাকতে শুরু করে, কিন্তু স্যালামান্ডার তার ডাকে কোনো রেসপন্সই করে না। এটা দেখে রায়া ভাবছিল এর মানে স্যালামান্ডার এরকম কোনো একটা পার্সনকে পেয়েছে যে ফানার থেকেও বেশি কোয়ালিফাইড, যার জন্য স্যালামান্ডার এই সময় তার কাছে চলে গেছে। এইসব ভেবেই সে বলে, কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতেও তুমি স্যালামান্ডার ছাড়াও অনেক বেশি স্ট্রং। তাহলে চলো সর্বপ্রথম তোমাদেরকে গ্রিমোর টাওয়ারে নিয়ে যাওয়া যাক। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপিটালের ভেতর এই সময় অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছে। তখনই সেখানে ক্লাউস বলে, খুব দ্রুতই হিউম্যানদের তৈরি এই রয়্যাল ক্যাপিটাল ডিস্ট্রয় হয়ে যাবে। তখন পুলি বলে, আমার মনে হয় এই সময় তারা সবাই একত্রিত হচ্ছে। তখন ক্লাউস বলে, আমার মনে হয় তাদেরকে সেই রিচুয়াল পারফর্ম করার জন্য এখানে ডাকা হয়েছে। তখনই আমরা দেখতে পারি সেখানে অনেকগুলো এলফ একটা প্যাটার্নে দাঁড়িয়ে আছে, আর এই প্যাটার্ন হুবহু সেরকম যেই বড় পাথরের মধ্যে প্যাট্রি স্টোনগুলো লাগিয়েছিল। আর সেখানে প্যাট্রি লিচকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন রায়া বলে, সে এই সময় বেশি কিছু বলছে না, কিন্তু আমার মনে হয় খুব দ্রুতই সে ঠিক হয়ে যাবে। যখনই পুরোপুরি রিইনকার্নেশন কমপ্লিট হয়ে যাবে তখনই তুমি পুরাতন লিচকে দেখতে পারবে। তখন প্যাট্রি বলে, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু সেই ছেলেটা কোথায় গেছে? তখন রায়া বলে, এই কথাটা শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কারণ যদিও সে পুরোপুরি এলফে কনভার্ট হয়ে গেছে এরপরেও সে তার পুরাতন সেন্সেই আছে। কিন্তু তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না, কারণ যখনই রিইনকার্নেশন কমপ্লিট হয়ে যাবে তখনই সেই ছেলেও আমাদের কাছে চলে আসবে। তাহলে চলো এখন বাকি রিচুয়াল স্টার্ট করা যাক। তখনই আমরা দেখতে পারি তারা যেই প্যাটার্নে দাঁড়িয়ে ছিল সেই প্যাটার্ন গ্লো করতে শুরু করেছে। তখন রায়া বলে, আমরা এই গ্র্যাভিটো স্টোনকে ম্যাজিক দিয়ে ভরে ফেলবো, যাতে করে আমরা আন্ডারওয়ার্ল্ডের সেই লাগা সিলটা ব্রেক করতে পারি, কারণ এই রয়্যাল ক্যাসেলের নিচেই সেই সিলটা আছে। তখনই আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ডের সেই সিলটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু সেখানের কেউ কিছুই বুঝতে পারছিল না। তখনই সেই এলফ মিমোসাদেরকে বলে, তোমরা যে জিনিসটা দেখছো এটা একটা ম্যাজিক স্পেস, আর এটাই দুটো দুনিয়ার মধ্যে বাউন্ডারি। আর এই জিনিসটাকে এলফরা অনেক আগেই হিউম্যানদেরকে হ্যান্ডেল করার জন্য দিয়েছিল, আর এর নাম শ্যাডো প্যালেস। আর এই প্যালেস শুধু সেই 10 এলফ ওপেন করতে পারবে যারা ডিভাইন রেভলিউশন পেয়েছে। আর এখন যখনই আমরা সেই ফাইনাল ম্যাজিক স্টোন এই প্যালেসে লাগা স্টোনের মধ্যে লাগাবো তখনই এলফদের রিইনকার্নেশন কমপ্লিট হয়ে যাবে। এর বদলে যে হিউম্যানদের বডিতে এলফদের সোল এসেছে সেই হিউম্যানদের সোলগুলোকে আন্ডারওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হবে। এইসব শুনে মিমোসার ভাই বলে, তোমাদেরকে এই সম্পর্কে আরো একবার ভাবা দরকার, কারণ যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি
ততক্ষণ পর্যন্ত তোমরা এসব কিছুই করতে পারবে না। এইসব বলেই মিমোসার ভাই তার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেই এলফ তার হাত থেকে একটা ডাইস নিচে ফেলে। তখন মিমোসা ভাবছিল এই বডি যেই পার্সনের, সেই পার্সনের কাছে ডাইস ম্যাজিক ছিল, আর ডাইসের রোল মোতাবেক সেই পার্সন অ্যাডভান্টেজ পায়। আর ডাইসের মধ্যে যত বেশি নাম্বার আসে সেই পার্সন তত বেশি অ্যাডভান্টেজ পায়। কিন্তু আমি এই জিনিসটা বিলিভ করতে পারছি না যে শুধু 2 আসার পরই এত বেশি ম্যাজিক পাওয়ার কি করে রিলিজ হচ্ছে। তখন সেই এলফ বলে, এমনিতেও তোমার অ্যাটাকে আমার কিছুই হবে না, কিন্তু এরপরেও যদি তুমি ট্রাই করতে চাও তাহলে তুমি ট্রাই করতে পারো। এটা বলি সে সেখান থেকে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইয়ামি বলছে, আমি বুঝতে পারছি না এটা আবার কেমন ম্যাজিক স্পেস, কিন্তু আমি এই জিনিসটা নিশ্চিত যে এটা আমাদের এখানে থাকাটাই অনেক খারাপ একটা বিষয়। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, তাহলে চলো আমরা সেখানে যেই এই জিনিসটা দেখে আসি। তখনই আমরা দেখতে পারি কিছু এলফ তাদেরকে ব্লক করার জন্য সেখানে চলে এসেছে। তখন ক্লাউস বলে, আমরা তোমাদেরকে এই প্রসেসিং এর মধ্যে বাধা হয়ে দাঁড়াতে দেব না। তাদেরকে দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় তারা আমাদের রাস্তায় আসছে, কিন্তু এখানে ফিনরালের স্পেশাল ম্যাজিক ছাড়া তাদের সাথে ফাইট করাটাও অনেক কঠিন হয়ে পড়বে। আর অন্যদিকে জোরা বলে, আমি বুঝতে পারছি না কেন এখানে একের পর এক প্রবলেম এসেই যাচ্ছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ব্ল্যাক বুলসের বেস চলে এসেছে। আর এরই সাথে আস্থা বলে, আমি জানি এই সময় এই জিনিসটা একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তোমরা কোনো টেনশন করো না, কারণ আমরা ব্ল্যাক বুলস। আর এই সময় আমাদের সাথে আরো কিছু পার্সন অ্যাড হয়েছে, আর বাকি স্টোরি আমি আপনাদেরকে পরে বলবো। তখনই লাক বলে, দেখো ঘোষ উপরে। তখন সেখানে রেডিস চিল্লাতে চিল্লাতে বলে, কিন্তু লিচ কোথায়? তখনই প্যাট্রিক এই আওয়াজটা চিনে ফেলে। আর অন্যদিকে ক্যাপ্টেন জ্যাক বলে, আমি বুঝতে পারছি না এটা আবার কি। তখন ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল তাহলে অবশেষে হেনরি তুমি এখানে চলেই এসেছো। আর এরই সাথে তিনি বলে, তোমরা তো ভালোভাবে এন্ট্রিও নিতে পারো না, নেক্সট টাইম একটু ভালোভাবে এসো। তখন লাক বলে, দেখো ফিনরাল আবার সেখানে ইনজার্ড হয়ে পড়ে আছে। এটা শুনে সেখানের সবাই আবার ফিনরালকে দ্রুত ঠিক হতে বলে। আর সেখানে নোবেল বলে, আমি বুঝতে পারছি না তোমরা এত লেট কেন হয়েছো, তোমাদেরকে তো আমাকে থ্যাংক ইউ বলা দরকার, কারণ এতক্ষণ পর্যন্ত এখানের সবকিছুই আমি হ্যান্ডেল করে রেখেছিলাম। আর এরই সাথে সে মনে মনে বলছিল, এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে যে তারা এখানে চলে এসেছে, কারণ আমি তো এতক্ষণ পর্যন্ত নিজেকে হেল্পলেস ফিল করছিলাম। তখন আস্থা নোবেলের নিউ আউটফিট দেখে তার প্রশংসা করতে শুরু করে। আর এইসব দেখে জোরা বলে, আমাকে কি কেউ এই জিনিসটা বোঝাবে যে এখানে কি চলছে? তখন নোবেল বলে, আমিও কিছুই জানি না, কারণ তারা সবসময় কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করে ফেলে, কিন্তু এখন সবকিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমাদের টিমমেট এখানে চলে এসেছে। তখন ক্লাউস বলে, তোমরা এখানে যত ইচ্ছা চলে আসো না কেন, কিন্তু তোমরা আমাদের কিছুই করতে পারবে না। এটা বলেই তারা সবাই ব্ল্যাক বুলসের বেসের দিকে এগোতে শুরু করে। তখনই স্যালি, লাক, মেগমা আর গটন সেই বেসে লাগা ক্যাননের ভেতর থেকে তাদের উপর অ্যাটাক করে দেয়, আর তাদের মধ্যে 4টা এলফকে উড়িয়ে দেয়। তখনই আবার রেডিস বলে, এখানে তোমাদের লিডার লিচ কোথায়? এটা শুনে ক্লাউস বলে, আমরা এতক্ষণ তোমাদের অনেক ফালতু কথা শুনে ফেলেছি। এটা বলেই তারা সবাই ব্ল্যাক বুলসের বেসের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি ভেনেসা তার বিড়ালের সাহায্যে ব্ল্যাক বুলসের দিকে যতগুলো অ্যাটাক আসছিল সবগুলো অ্যাটাককে ডাইভার্ট করে দেয়। তখনই হেনরি ব্ল্যাক বুল বেসের সাহায্যে সেই এলফদের উপর একটা পাঞ্চ করে, আর সেখানে চার্মি তার খাবার খাইয়ে বেসের ভেতরের সবার ম্যাজিক রিফিল করছিল। আর এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি হাসতে হাসতে বলে, দেখেছো আমার স্কট কত বেশি স্ট্রং? আর এইসব দেখে ক্যাপ্টেন জ্যাক বলে, আমার তো তাদের সবাইকে কেটে ফেলতে মন চাচ্ছে। আর সেখান থেকে প্যাট্রি এই সব কিছুই দেখছিল। আর এরই সাথে সে বলে, তাহলে ব্ল্যাক বুলস আবার আমার রাস্তায় চলে এসেছে, এবার আমি তাদের কাউকে ছাড়বো না। আর এখানে তাদের মধ্যে সব থেকে বেশি আমাকে ডিস্টার্ব করছে সেই উইচের ম্যাজিক, কারণ তারই জন্য তারা এতক্ষণ পর্যন্ত টিকে আছে। আমার মনে হয় তাদের পুরো ডিফেন্স এই উইচের ম্যাজিকের উপরই ডিপেন্ড করছে। তখনই সেখান থেকে ক্যাপ্টেন টর্থি তাদের সাথে ফাইট করার জন্য চলে যায়। এটা দেখে ঘোষ বলে, তুমি কি ঠিক থাকবে, কারণ তুমি অনেক সময় পর তোমার ফার্স্ট স্পেল ইউজ করতে চলেছো। তখন ক্যাপ্টেন টর্থি সবকিছু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তখনই অন্যদিক থেকে মিমোসা বলে, আস্থা আমাদেরকে যা করার দ্রুত করতে হবে, কারণ সেই এলফদের সোল যে হিউম্যানদের বডিতে এসেছে তারা খুব দ্রুতই সেই হিউম্যানদের বডি পুরোপুরি কবজা করে ফেলবে, আর সেই হিউম্যানদের সোল তাদের বডি থেকে একেবারেই চলে যাবে। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন টর্থি তার স্পেল অ্যাক্টিভেট করছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি আর আস্থা ওনার ম্যাজিক ফিল করতে পারে, আর যখনই তিনি তার চোখ খোলে তখনই আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের বেস থেকে তাদের মাথায় গায়েব হয়ে গেছে।
আর এইসব দেখে আস্থা বলে তিনি এখানে কি করেছে। তখন হেনরি বলে যেই পিসেসগুলো গায়েব হয়ে গেছে আমি সেই পিসেসগুলো ফিল করতে পারছি, কিন্তু এই টাইম লাইনে সেগুলো এক্সিস্টই করে না। তখনই আমরা দেখতে পারি মেগমা, ভেনেসা, লাক আর চার্মি সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এইসব দেখে মিমোসার ভাই বলে ওনার ম্যাজিক তো সত্যি বিউটিফুল, কারণ যখনই উনি ওনার ম্যাজিক ইউজ করে তখনই উনি ওনার টার্গেটকে ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে যায়, আর সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। তখন প্যাট্রি বলে আমার মনে হয় এখন তাদের ডিফেন্স ডিস্ট্রয় হয়ে গেছে। এটা শুনে ঘোষ বলে তাহলে চলো তাদের উপর অ্যাটাক করা যাক। তখনই প্যাট্রি আর ঘোষ তাদের ম্যাজিক মিলিয়ে ব্ল্যাক বুলসের বেসের উপর অ্যাটাক করে দেয়, আর তাদের এক অ্যাটাকেই পুরো বেস ডিস্ট্রয় হয়ে যায়। আর যখন তারা উপর থেকে নিচে পড়ছিল তখনই গ্রে গর্ডনকে পয়জনের ক্লাউড ক্রিয়েট করতে বলে, আর যখনই সে সেই ক্লাউড ক্রিয়েট করে তখনই গ্রে তার ম্যাজিকের সাহায্যে সেই পয়জন ক্লাউডকে কটন ক্লাউডে কনভার্ট করে ফেলে, যার জন্য তারা সেফলি নিচে ল্যান্ড করে। এইসব দেখে ঘোষ বলে প্যাট্রি আমরা তাদেরকে হ্যান্ডেল করে নেব, তুমি যাও লিচের সাথে দেখা করে আসো। তখনই আমরা দেখতে পারি রেডিস আর ভোল্টোস সেখান থেকে প্যাট্রির পেছনে চলে গেছে, আর সেখানে হেনরি নিজের কাছ থেকে সবাইকে দূরে সরে থাকতে বলে। আর এইসব কিছু দেখে আস্থা ভাবছিল এই সময় হেনরির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ সে এই সময় ব্ল্যাক বুলস বেস থেকে অনেক দূরে সরে এসেছে, আর এখন এখানে চার্মিও নেই, যার জন্য এখানের কেউ আর তাদের পাওয়ার রিকভার করতে পারবে না। আর অন্যদিকে নোবেলের আর্মারও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা দেখে জোরা বলে এখনো তোমার বডি এই স্পেলকে ইউজ করার যোগ্য হয়নি, তাই তোমাকে এখন একটু আরাম করে নেওয়া দরকার। আর এরই সাথে সে ভাবছিল এই সময় আমার ম্যাজিকও প্রায় শেষ হয়ে এসেছে। আর এইসব কিছু দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল এই সময় ব্ল্যাক বুলস অনেক খারাপ সিচুয়েশনে আছে, কিন্তু এখন আমি এখান থেকে লিচকে কোথাও যেতে দিতে পারবো না। আর এরই সাথে তিনি সেখানে সবাইকে বলে আমার কথা মন দিয়ে শোনো, এখন এখানে সবকিছুই তোমাদেরকেই হ্যান্ডেল করতে হবে আর নিজেদের লিমিটকে সারপাস করতে হবে, তাই এখন সবকিছুই আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। এটা শুনে ব্ল্যাক বুলসের সবাই এর জন্য এগ্রি হয়। আর অন্যদিকে ঘোষকে তার বোন বলে আমি এখানে এই জিনিসটা ফিল করতে পারছি যে এই সময় এখান থেকে অনেকেই পালিয়ে গেছে। এটা শুনে ঘোষ বলে তাহলে ঠিক আছে, আমাদেরকে এখন যত দ্রুত সম্ভব এখানে সবাইকে মেরে তাদের পেছনে চলে যাওয়া দরকার, তাহলে চলো কাজে লেগে পড়ো ম্যারি। তখনই আমরা দেখতে পারি ঘোষ তার মিডার চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তখনই ম্যারি তার ম্যাজিকের সাহায্যে সেখানে সবাইকে নিজের কন্ট্রোলে এনে ফেলে, যার জন্য সেখানের কেউ একটুও মুভ করতে পারছিল না। তখন ঘোষ বলে ম্যারির ম্যাজিকের জন্য কেউ তাদের জায়গা থেকে একটুও নড়তে পারবে না, আর কেউ নিজের ম্যাজিক কেউ ইউজ করতে পারবে না। আর এইসব দেখে আস্থা ভাবছিল কিন্তু এটা কি করে হতে পারে, ম্যারি এরকমটা কি করে করছে, সে তো এখনো তার গ্রিমরি পায়নি। তখন ঘোষ বলে এখন তোমরা আর কিছুই করতে পারবে না, তাই তোমাদেরকে এখন মরতেই হবে। তখন সেখানে আস্থা ভাবছিল আমি এত দ্রুত হার মানতে পারবো না, কারণ আমাকে এখনো ম্যারি আর ঘোষকে বাঁচাতে হবে, আর বাকি এলফদেরকেও এইসব কিছু করা থেকে বাধা দিতে হবে, তাই আমাকে এখন কিছু না কিছু করতেই হবে। তখনই আমরা দেখতে পারি এইসব বলতে বলতেই আস্থার শট ম্যারির ম্যাজিক অ্যাবজর্ব করে ফেলে, যার জন্য সেখানে সবাই নিজের ম্যাজিক ইউজ করতে পারছে আর মুভও করতে পারছে। তখন আস্থা বলে তাহলে সবাই ফাইটের জন্য তৈরি হয়ে যাও। আর এই সব কিছু দেখে ঘোষ বলে আমি বুঝতে পারছি না তার কাছে লিচের ডিমন ডিস্ট্রয়ার শট কি করে এসেছে, তুমি এই ওয়েপেনের যোগ্য না, তাই এই ওয়েপেন ফিরিয়ে দাও আর মরে যাও। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি গ্রে একটা পাথর উঠিয়ে সামনের দিকে ছুঁড়ে মারে, আর এরই সাথে সেই পাথরকে মিডারে কনভার্ট করে ফেলে, আর ঘোষের অ্যাটাক রিফ্লেক্ট করে দেয়। আর সেখানে সবাই ঘোষের ম্যাজিক ব্লক করে ফেলে, আর আস্থা তার ম্যাজিককে আবার রিফ্লেক্ট করে দেয় আর বলে যদিও তুমি আগের থেকে বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু আমি ঘোষের ম্যাজিককে খুব ভালো করেই জানি, আর সে তো পাস্টে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে, কারণ সে সবসময় আমার উপর অ্যাটাক করতেই থাকতো। আর এখন যখন তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে এরপরও সে বদলায়নি, সে সেই কাজটাই করছে। তখন সেখানে সবাই এক এক করে ঘোষের বদনাম করতে শুরু করে, আর এরই সাথে বলে তাই আমাদেরকে ঘোষ আবার ফিরিয়ে দাও, যাতে করে আমরা তাকে আমাদের সামনে ফেলেই অপমান করতে পারি। তাদের এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।